এইচএসসি হিসাব বিজ্ঞানের ধারাবাহিক এমসিকিউ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কিছু তত্ত্বীয় অংশের এমসিকিউ দেখব, পরবর্তীতে কিছু আমরা গাণিতিক এমসিকিউগুলো সমাধান করব, যেগুলো বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনুরোধ থাকবে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। কোনটি অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তি? চুক্তি হচ্ছে অংশীদার ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি লিখিত, নিবন্ধিত বা মৌখিক তিন ধরনেরই হতে পারে। বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালে? 1932 সালে। অংশীদার ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 2 জন আর সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন। ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন আর ব্যাংকিং অংশীদারির ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন। অংশীদার ব্যবসায়ের অংশীদারদের দায় অসীম। অংশীদার ব্যবসায় অংশীদারদের দায় অসীম। চুক্তির অবর্তমানে অংশীদারগণ কি হারে মূলধন সরবরাহ ও উত্তোলন করতে পারে? সমহারে। চুক্তির অবর্তমানে অংশীদার প্রদত্ত ঋণের সুদ। অংশীদার ব্যবসায়ের যদি চুক্তিতে ঋণের সুদের হার উল্লেখ না থাকে, 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী ঋণের সুদ হচ্ছে কত? 6%। যদি ঋণ থাকে সেক্ষেত্রে ঋণের সুদের যদি হার উল্লেখ না থাকে, তখন অংশীদার ব্যবসায় 6% করে ঋণের সুদ ধার্য করতে হয়। অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার নিচের কোনটি প্রাপ্য হবেন? ঋণের সুদ। চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা বন্টন সমান অনুপাতে। অংশীদার মুনাফা মূলধন অনুপাতে বণ্টিত হতে পারে, কিছু উল্লেখ না থাকলে সমান অনুপাতে বণ্টিত হতে পারে, অথবা অনুপাত যদি উল্লেখ থাকে তাহলে অনুপাত অনুসারে বণ্টিত হতে পারে। অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে লাভ লোকসান সমহারে বণ্টিত হবে, এটা সঠিক। সকল অংশীদারদের সম্মতি ব্যতীত নতুন অংশীদার আগমন ও পুরাতন অংশীদারদের অংশীদারিত্বের অবসান করতে পারে না, এটা সম্মতি লাগে অবশ্যই, তাহলে এটা সঠিক নয়। অংশীদারি ফার্মের দায় অংশীদারদের মধ্যে ব্যক্তিগত ও সামগ্রিকভাবে বর্তে, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের দায়টা সবাই সমানভাবে কি করবে? বহন করবে। আর যদি অনুপাত অনুসারে বা মূলধন যেভাবে বিনিয়োগ করে সে অনুপাতে কি বহন করবে। আর যদি চুক্তিতে উল্লেখ না থাকে সেক্ষেত্রে সমান অনুপাতে কি করবে? বহন করবে দায়টা। তাহলে এখানে 1 আর 3, 1 আর 3 হচ্ছে কি উত্তর। অংশীদার ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য হলো চুক্তি একাধিক সদস্য, একের অধিক সদস্য থাকবে, অসীম দায়। 1, 2, 3। বিতি তার অংশীদারি কারবারে বছরের মাঝামাঝি 1 লক্ষ টাকা ঋণ প্রদান করে, তার সুদের পরিমাণ। তাহলে 1 লক্ষ টাকার 6% যদি আমরা ক্যালকুলেশন করি 6,000 টাকা। এখন এটা যদি বছরের মাঝামাঝি হয় তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে বা গুণ 6 ভাগ 12, 6 মাসের। বছরের মাঝামাঝি বলতে আমরা 6 মাসকে বুঝবো, তাহলে 3,000 টাকা। 3,000 টাকা হচ্ছে কি ঋণের সুদ। অংশীদার ব্যবসায়ের নিবন্ধন বলতে কি বুঝো? চুক্তিপত্রের নিবন্ধন। চুক্তিপত্রের নিবন্ধন। অংশীদারগণ প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে, মোট উত্তোলনের উপর কত মাসের সুদ ধরতে হবে? তাহলে মাঝামাঝি সময়ে যদি উত্তোলন করে, কিছু যদি উল্লেখ না থাকে তখনও 6 মাস। মাঝামাঝি বললেও মাসের মাঝামাঝি, বছরের মাঝামাঝি বললেও আমরা 6 মাসের সুদ ক্যালকুলেশন করব, তাহলে 6 মাস। আর মাসের শুরুতে হলে 6.5, মাসের শেষে হলে 5.5, মাসের মাঝামাঝি হলেও 6, কিছু উল্লেখ না থাকলেও 6, বছরের মাঝামাঝি বললেও কি 6, সারা বছর ধরে বললেও কি 6। মাসের মাঝামাঝি হলে 6, মাসের শুরুতে হলে 6.5, শেষে হলে 5.5, কিছু উল্লেখ না থাকলে 6, সারা বছর ধরে উত্তোলন করে বলা হলেও তখনও 6। তারিখ উল্লেখ থাকলে তারিখ অনুযায়ী সুদ ধার্য করতে হবে। মনে করো 1/10/2024 তারিখে উত্তোলন করছে, তখন এখানে 10, 11, 12 3 মাসের সুদ ধার্য করতে হবে। এই ধরনের যদি তারিখ উল্লেখ থাকে তারিখ অনুযায়ী ধার্য করবো আমরা।
অংশীদারগণ প্রত্যেক মাসের মাঝামাঝি সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে, মোট উত্তোলনের উপর কত মাসের সুদ ধার্য করতে হবে? তাহলে 6 মাসের। এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবা, এখানে যদি মাসিক হার দেওয়া থাকে তখন 6, যদি টাকাটা বাৎসরিক হারে দেওয়া থাকে বলতেছে যে কি মাসের মাঝামাঝি উত্তোলন করে বাৎসরিক উত্তোলন এত টাকা, তখন মনে করে মাসের মাঝামাঝি 500 উত্তোলন করে, উত্তোলনের সুদের হার 10%, তখন 6 হবে। যদি বলে যে মাসে 500 করে উত্তোলন করে অথবা বার্ষিক প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করে বার্ষিক 6000 টাকা উত্তোলন করে, তখন 6000কে 10% ক্যালকুলেশন করে এখানে 6 দিলে হবে না, উপরে 6 বসবে, নিচে 12 যাবে। যদি এটা বাৎসরিক হয় নিচে 12 আসবে, যদি মাসিক হয় 12 আনতে হবে না। ঠিক এটার ক্ষেত্রে মাসের শুরুতে উত্তোলন, মাসের মাঝামাঝি শুরুতে উত্তোলন করে বছরে এত টাকা, তখন 6.5-এর নিচে 12 দিতে হবে যদি বাৎসরিক উত্তোলনের হারটা দেওয়া থাকে। ঠিক মাসের শেষ উত্তোলন করে বছরে এত টাকা, তখন ওই 5.5-এর নিচে 12টা দিতে হবে। অর্থাৎ বাৎসরিক বললে 6.56, 5.5-এর নিচে 12 হবে, আর মাসিক হলে 12টা দিতে হবে না। দুইটার ক্যালকুলেশন করলে সেম টাকাটা আসবে। মনে করো এই যে এখানে এইটার 500 গুণ 10% গুণ 6, যে টাকাটা আসবে 5কে 12 দ্বারা গুণ করে বাৎসরিক রূপান্তর করে 10% ক্যালকুলেশন করে গুণ 6/12 দিলেও সেম টাকাটা আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা। জনাব হানিফ কারবার হতে 20,000 টাকা উত্তোলন করে যায়, সুদের হার 10%, উত্তোলনের সুদের পরিমাণ কত? তাহলে 20,000 গুণ 10 কত হয়? 2000। এখন কখন উত্তোলন করছে বলা নাই, তার মানে আমরা 6 মাসের ধরবো, যেহেতু এটা বাৎসরিক উত্তোলন দেওয়া আছে। তাহলে 1000 টাকা উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ আসবে কত? 1000 টাকা। কিছু বলা না থাকলে 6 মাসের সুদ ধার্য করতে হবে। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে কোনো কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমাণ 4,50,000, যদি করের হার 40% হয় তবে কর পূর্ব মুনাফা কত? এখানে দেওয়া আছে কর পরবর্তী মুনাফার পরিমাণ। তাহলে এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে এটার থেকে অলরেডি করের পরিমাণটা বাদ দেওয়া আছে। আমাকে করের হার দেওয়া আছে, বলছে কর পূর্ব, অর্থাৎ কর বাদ দেওয়ার আগে যে মুনাফাটা ছিল এটা কত। তো এখানে যেহেতু আগে থেকে কর বাদ দেওয়া আছে, যদি বাদ দেওয়া থাকে আমরা মার্জিন করব, আর যদি অন্তর্ভুক্ত বা সহ থাকে আমরা মার্কআপ করব। যেমন অনেক সময় এই ধরনের থাকে 11,500 টাকা ব্যাট সহ পণ্য ক্রয়। ব্যাট কত? আমরা 15কে গুণ করতাম, 115 দ্বারা ভাগ করতাম, তাহলে 1,500 টাকা আমরা ভ্যাট নির্ণয় করতাম। তাহলে এটা হচ্ছে মার্কআপ, ব্যাট সহ কর পরবর্তী বলছে, অর্থাৎ কর বাদ দেওয়া হয়েছে এই ধরনের দেওয়া আছে। তখন আমাদেরকে এই টাকাটার উপর মার্জিন করতে হবে। মার্জিন বলতে হারটা উপরে বসবে, নিচে 100 থেকে হারটা বাদ যাবে, তাহলে 60। আর যদি মার্কআপ হতো উপরে 40, নিচে 100-র সাথে হারটা যোগ করতে হইতো, নিচে 140। কিন্তু মার্জিনের ক্ষেত্রে হার উপরে ঠিক থাকবে কিন্তু নিচে বাদ যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমরা 3 লক্ষ টাকা পাই, করের পরিমাণ আমরা 3 লক্ষ টাকা পাই। তাহলে এটা হচ্ছে কর পরবর্তী, কর পেলাম। তাহলে কর পরবর্তীর সাথে কর যোগ করলে কর পূর্ববর্তী পাওয়া যাবে 7,50,000। তাহলে এখানে যে হারটা দেওয়া আছে এইটাও কর পূর্ববর্তী, কিন্তু আমরা সরাসরি 40% ক্যালকুলেশন করতে পারি না। কেন? হার দেওয়া আছে কর পূর্ববর্তী আর টাকা দেওয়া ছিল কর পরবর্তী। তাহলে এই টাকাটার উপর এই জন্য আমরা মার্জিন করে করের পরিমাণটা নির্ণয় করলাম। এখন এটাও কর পূর্ববর্তী, হারটাও কি? হারটাও পূর্ববর্তী, তাহলে দুইটাই সমজাতীয়। এখন এটার উপর সরাসরি 40% ক্যালকুলেশন করলে যদি 3 লক্ষ টাকা আসে, তাহলে আমাদের ম্যাথের ক্যালকুলেশনটা কী ছিল? ঠিক ছিল। তাহলে আমরা একটু দেখি, শুদ্ধি পরীক্ষা করে দেখি, 7,50,000 গুণ 40%। তাহলে এখনও এটার উপর ক্যালকুলেশন করলে 3 লক্ষ টাকা আসে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 3 লক্ষ টাকা নির্ণয় নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 7,50,000 নির্ণয়। তাহলে এখানে কর পরবর্তী দেওয়া ছিল, হার দেওয়া ছিল কর পূর্ববর্তী, সমজাতীয় দেওয়া ছিল না। তাহলে এখানে অলরেডি বাদ দেওয়া আছে, বাদ দেওয়া থাকলে মার্জিন। তাহলে এটার উপর আমরা করটা নির্ণয় করলাম, কর পরবর্তীর সাথে কর যোগ করলে কর পূর্ববর্তী পাওয়া যাচ্ছে। হারটাও কর পূর্ববর্তী, এখানে আর মার্কআপ মার্জিন করার দরকার নেই, কারণ এটাও পূর্ববর্তী এটাও পূর্ববর্তী। এখানেও 3 লাখ আসে, তাহলে এদিকেও 3 লক্ষ ছিল। তাহলে আমাদের এই যে 3 লক্ষ মার্জিনের কাজটা আমাদের ঠিক আছে। তাহলে উত্তর কত? 7,50,000।
অর্থাৎ কর পূর্ব মুনাফা কত 7,50,000। কোন অংশীদার প্রতি মাসের শুরুতে কারবার হতে সমপরিমাণ অর্থ উত্তোলন করলে কত মাসের সুদ প্রতি মাসের শুরুতে হলে 6.5 অংশীদারি কারবারের বিলোপ ঘটে কোনো অংশীদার দেউলিয়া হলে, কোনো অংশীদারের মৃত্যু হলে, অবসর গ্রহণ করলে ঘটে না। তাহলে এটা হবে না, 1 আর 2 হচ্ছে কি উত্তর। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বেতন চার্জ করার পূর্বে অংশীদারি কারবারের মুনাফা দেওয়া থাকলে এবং উক্ত অংশীদার বেতন নগদে গ্রহণ না করলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে দেখাতে হয় লাভ লোকসান আবন্টনের ডেবিট, মূলধন হিসাবের ক্রেডিট, চলতি হিসাবের ক্রেডিট। অংশীদার ব্যবসায় মূলধন দুইভাবে লিপিবদ্ধ করা যায়, একটা হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতি, অন্যটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন সহ অন্যান্য সকল লেনদেন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন সকল লেনদেন লিপিবদ্ধ করা হয়। এক্ষেত্রে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন ভিন্ন হয়ে থাকে। কিন্তু স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে প্রারম্ভিক মূলধনের যে পরিমাণটা দেওয়া থাকে সেটাই সমাপনীতে লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী একই থাকে, কারণ এখানে মুনাফা জাতীয় লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় না। স্থিতিশীল মূলধন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে স্থায়ী মূলধন পদ্ধতি, অন্যটি হচ্ছে চলতি হিসাব, যেখানে অন্যান্য মুনাফা জাতীয় আয় ব্যয়ের লেনদেনগুলো কী করা হয়, লিপিবদ্ধ করা হয়। তাহলে এখানে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে শুধু আমরা লাভ লোকসান আবন্টন এবং মূলধন হিসাব তৈরি করি। চলতি হিসাবটা হচ্ছে স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতিতে, সেজন্য চলতি হিসাবের ক্রেডিটে বেতন বসলেও প্রশ্ন অনুযায়ী এটা আসবে না, কিন্তু চলতি হিসাবের ক্রেডিটে বেতন লিপিবদ্ধ হয়, সেটা স্থায়ী বা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে যদি বলা হতো তখন। কিন্তু পরিবর্তনশীলে শুধু লাভ লোকসান আবন্টন এবং মূলধনের ক্রেডিট দিকে লিপিবদ্ধ হবে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2। দুইজন অংশীদার তাদের বন্টনযোগ্য মুনাফা 95,000, খ বেতন বাবদ 10,000 টাকা পাবে। খকে নিশ্চয়তা প্রদান করে যে খ মুনাফা বাবদ কমপক্ষে 50,000 টাকা পাবে। তাহলে বন্টনযোগ্য মুনাফা 95, সেখান থেকে বেতন বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে 85। এই 85,000কে 5/3 ধারা ভাগ করে ক পাবে, আর 85,000কে 5/2 দ্বারা কি করে 5 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করে খ পাবে। খ 51,000 টাকা পায়। খ কত পায় আমরা একটু দেখি। খ 34,000 টাকা পায়। ক এই মর্মে খকে নিশ্চয়তা দেয় যে সে কত পাবে, সে 50,000 পাবে। তাহলে এখানে বলছে খ এর নিশ্চয়তা মোতাবেক খকে কত টাকা প্রদান করবে। তাহলে 50,000 টাকা পূর্ণ হওয়ার জন্য সে হিসাব অনুযায়ী পাচ্ছে 34, 50 পূর্ণ হওয়ার জন্য আরও কত দরকার, 16,000 দরকার। তাহলে সেটা ক যে 51,000 পাচ্ছে সেখান থেকে তাকে কত দিয়ে দেবে, 16,000। তাহলে ক নিশ্চয়তা মোতাবেক খকে কত টাকা প্রদান করবে, 16,000 টাকা প্রদান করবে। খ মুনাফার নিশ্চয়তা খকে প্রদান না করলে খ বেতন সহ কত পেত। খ এমনি স্বাভাবিক অবস্থায় পাচ্ছে 34, বেতন পায় 10, তাহলে টোটাল কত পাবে, 44,000 টাকা। অংশীদারদের উত্তোলনের উপর সুদের পরিমাণ কত। এখানে দেখো দুইজন অংশীদার সৈকত প্রতি মাসের শেষে সারা বছর ধরে 1,000 টাকা উত্তোলন করে। তাহলে প্রতি মাসের শেষে সারা বছর ধরে 1,000 টাকা উত্তোলন করে। আর শিমুল 1/10/2022 তারিখে 15,000 টাকা নগদ উত্তোলন করে। উত্তোলনের সুদের হার কত, বার্ষিক 10%। তাহলে এখানে 1,000 টাকা যেটা দেওয়া আছে 1,000-এর 10%, যেহেতু মাসিক হারে দেওয়া আছে এখানে প্রতি মাসের শেষে হলে 5.5। আর যদি এটা 12 দ্বারা গুণ করে 12,000 লিখতাম, এখানে নিচে 12 লিখতে হইতো তখন। এখানে মাসিক লিখলে এদিকে মাসিক, বাৎসরিক লিখলে এখানে নিচে 12 আনতে হবে। আর এখানে 15,000 যেটা দেওয়া আছে সেটার সরাসরি তারিখ দেওয়া আছে। তাহলে 1/10 মানে হচ্ছে 12 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ। তাহলে এখানে আসবে 375, এখানে আসবে 550। তাহলে ঘ নাম্বার হচ্ছে কি উত্তর, 550 এবং 375। উত্তোলনের উপর সুদের হার 10%-এর পরিবর্তে 5% ধার্য করা হলে উত্তোলনের সুদটা অংশীদারগণ কারবারকে
কি করে প্রদান করে। তাহলে এটা সরাসরি কর্তন না করে মূলধন থেকে কেটে ফেলা হয়। কারবারকে অংশীদারগণ প্রদান করে বিদায় তাদের মূলধন থেকে এটা কেটে ফেলায় নগদে প্রদান না করে সুদটা। তাহলে মূলধনের পরিমাণ হ্রাস পাবে এবং তাদের লাভের পরিমাণটা, অর্থাৎ উত্তোলনের সুদটা এক ধরনের ব্যয়, তাহলে ব্যয় বেড়ে গেলে অংশীদারদের জন্য তাদের লাভের পরিমাণটাও কি হ্রাস হয়ে যাবে, সমান থাকবে না, মূলধনের পরিমাণ কি সমান থাকবে না। এটা নগদে প্রদান না করে অংশীদারদের যে টাকাটা কারবারে বিনিয়োগ আছে ওই বিনিয়োগ থেকে কারবার কেটে রাখবে। তাহলে 1 আর 3 হচ্ছে উত্তর, 1 আর 3। অংশীদারদের লাভ ক্ষতি বন্টন 3/1, 6/1, 9/1 আনুপাতিক হার কত? তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, হরগুলোর লসাগু করি, 3 দ্বারা যদি ভাগ করি 1 2 3, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18। আবার একটু দেখি, 3 দুগুণে 6, 3 6 18। এখানে সমহর বিশিষ্ট লসাগু দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে 6, 6 6, এখানে 3, এখানে 2, তাহলে 6 3 2, 6 3 2। অর্থাৎ ভগ্নাংশকে আমরা সরাসরি অনুপাতে রূপান্তর করলাম আর কি, 6:3:2। অংশীদারের চলতি হিসাবের ক্রেডিট উদ্ধৃত হচ্ছে কি দায়। অংশীদারের চলতি হিসাবে ক্রেডিট উদ্ধৃত দায়। করিমকে কত টাকা মাসে সুদ দিতে হবে আমরা একটু দেখি। এখানে মুনাফার প্রত্যাশায় করিম প্রতি মাসে প্রথম তারিখে 500 টাকা, 500 উত্তোলন বা 5%, 6.5, তাহলে 500 × 5% গুণ 6.5, মাসে শুরুতে হলে 6.5 গুণ 6.5, তাহলে 162.5 টাকা। 162। আচ্ছা, এখানে সুদের পরিমাণ যদি আমরা 162.5 টাকা, আর সুদ কত মাসের দিতে হবে? এখানে 6.5। এভাবে আসতে পারে সুদ কত টাকা দিতে হবে, তখন আমাদের উত্তর এভাবে নির্ণয় করতে হবে, 162.5। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক খ গ 3 জন সমান অংশীদার। গ অবসর নিল, তার সুনাম ছিল 8000। গ তৃতীয় ব্যক্তি অবসর নিল, তাদের নতুন অনুপাত, অর্থাৎ ক এবং খ এর নতুন অনুপাত 3:2। নতুন চুক্তিতে সুনাম গণ্য হবে না। তাদের লাভের অনুপাত কত? লাভ অনুপাত সমান নতুন অনুপাত মাইনাস পুরাতন অনুপাত, নতুন মাইনাস পুরাতন। এখন আমরা এখানে একটু দেখব, তাদের যেহেতু 3 জন সমান অংশীদার ছিল, সমান বললে তারা 1 ভাগ করে করে 3 জনে 3 ভাগ নিছিল, ঠিক আছে। তাহলে ক এর পুরাতন 3/1, 3 ভাগ করা বিষয়কে একজনের 1 ভাগ করে করে ছিল পুরাতনে। ক এর 3/1, খ এর 3/1, গ এর 3/1। এরা যারা গত অবসর নিয়ে নিছে, খ এবং খ আছে, তাদের নতুন অনুপাত হচ্ছে কত? 3:2। তাহলে তাদের অংশ হচ্ছে 5/3, 5/2। 3:2 5/3, 5/2 এইভাবে লেখা যায়। তাহলে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম দুইজনেরটা। এখন লাভ অনুপাতের সূত্র কি? লাভ অনুপাতের সূত্র হচ্ছে নতুন মাইনাস পুরাতন। তাহলে নতুন, ক এর নতুন 5/3, ক এর পুরাতন 3/1। তাহলে এখানে 15 9 5 কত দাঁড়ায়? 15/4। এবার খ এর নতুন হচ্ছে 5/2, পুরাতন হচ্ছে 3/1। তাহলে 15 6 5, তাহলে এখানে 15/1। গড়টা নির্ণয় করতে হবে না, কারণ গ অলরেডি অবসর নিয়ে ফেলছে, গড়টা করতে হবে না। এখন ক ও খ এর লাভ অনুপাত 15/4, 15/1। এখানে সমহর বিশিষ্ট লসাগু দ্বারা যদি আমরা গুণ করি 15/4, 15/1, তাহলে 15 15 আমরা যদি লসাগু নিই 15ই হবে, নিচে 1। তাহলে 15 দ্বারা গুণ করলে এটা কাটা যাবে, এখানেও 15 দ্বারা গুণ করলে এটা কাটা যাবে, তাহলে 4:1। উত্তর হবে কত? 4:1। তাহলে তাদের লাভ অনুপাত দাঁড়াচ্ছে 4:1। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক এবং খ 2 জন অংশীদার, তারা 7:5 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। তারা গকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো,
ব্যবসার নতুন অনুপাত দাঁড়ালো 5:3:2। ক ও খ এর ত্যাগ অনুপাত কত? এর আগে আমরা যেটা সমাধান করছিলাম এটা হচ্ছে অংশীদার ছিল 3 জন, গ অবসর গ্রহণ করছে, যার কারণে এই দুইজনের মধ্যকার আবার ব্যবসা পরিচালিত হবে দুইজনের অংশীদারিত্বে ক এবং খ। তাহলে তাদের নতুন অনুপাতটা কত দাঁড়াবে, অর্থাৎ লাভের অনুপাতটা কত দাঁড়াবে তাদের। তাহলে লাভ অনুপাত আমরা নির্ণয় করার সময় নতুন মাইনাস পুরাতন অনুপাত এভাবে আমরা সমাধান করছি। এক্ষেত্রে ক এবং খ দুজন অংশীদার ছিল, তারা গকে নতুন অংশীদার হিসেবে নিচ্ছে, তাদের যে অ্যাসেটগুলো ছিল তাদের মধ্যকার হতে গকে প্রদান করছে। তাহলে তারা দুইজনে কি পরিমাণ অ্যাসেট ত্যাগ করছে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ক এবং খ এর ত্যাগ অনুপাত, ত্যাগ অনুপাতের সূত্র হচ্ছে ত্যাগ অনুপাত সমান পুরাতন মাইনাস নতুন। সবসময় বড়দেরকে ত্যাগ করতে হয়, অর্থাৎ যারা পুরাতন তাদেরকে ত্যাগ করতে হয়। তাহলে ত্যাগ অনুপাতের ক্ষেত্রে পুরাতনটা আগে আসবে, পুরাতন থেকে নতুন বাদ যাবে। তাহলে এটার ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই। এখানে পুরাতন এই দুজনের পুরাতন অনুপাত ছিল 7:5, 7:5। এটাকে আমরা ভগ্নাংশ আকারে যদি লিখি, দুইটা যোগ করলে 7 5 12, 12/7, 12/5। তাদের নতুন অনুপাত কত? নতুন অনুপাত হচ্ছে 5:3:2, 5:3:2। তাহলে 5:3:2 যোগ করলে কত হয়? 10। তাহলে 10/5, 10/3। তাহলে গড়টা লাগবে না, কারণ গ এখানে কোনো ত্যাগ করেনি, গড় অনুপাতটা আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে ক এবং খ এর নতুন পুরাতন দুইটাই। তাহলে আমরা এখন ক এর ত্যাগ কী পরিমাণ ত্যাগ করছে এটা নির্ণয় করব, খ এর কী পরিমাণ ত্যাগ করছে এটা নির্ণয় করব। তাহলে পুরাতন কত? 12/7, সেখান থেকে নতুন 10/5। খ এর ত্যাগ 12/5, সেখান থেকে 10/3 বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা যদি লসাগু নির্ণয় করি, 2 দিয়ে দিলে 6, 5, ঠিক আছে। এখানে আর যাচ্ছে না, 5 6 30, 30 আর 2 গুণ করলে নিচে হবে 60। তাহলে এটাকে 12 দ্বারা ভাগ করলে 5, 5 7 35, এখানে 6, 5 6 30, তাহলে নিচে 60, উপরে 5। তাহলে এটার ত্যাগটা আমরা একটু দেখি। এটার এখানেও সেম 60 আসবে, এখানে 5 5 25, এখানে 6 318, তাহলে নিচে 60, উপরে 7 হবে। তাহলে ক এবং খ এর ত্যাগের অনুপাতটা আমরা যদি যৌথভাবে লিখি, এখানে 60/5, এখানে 60/7, তাহলে 60 এর লসাগু আমরা নিব। 60 এর লসাগু নিলে এটা 60 হবে, এখানে 60 দ্বারা গুণ করব বইটাকে, তাহলে 60 60 কাটা যাবে, এখানে থাকবে 5:7। তাহলে তাদের ত্যাগ হচ্ছে 5:7। এখানে গড় নতুনটা দরকার নাই, কারণ গড়টা আমাদের এখানে করতে হবে না, কারণ গ কোনো ত্যাগ করেনি, গ পাইছে। আমাদেরকে নির্ণয় করতে হবে যে খ এবং খ কি পরিমাণ ত্যাগ করছে। তাহলে ত্যাগ অনুপাত নির্ণয় করার জন্য পুরাতন থেকে কি বাদ দিব? নতুন বাদ দিব। তাহলে ক এর পুরাতন থেকে ক এর নতুন, খ এর পুরাতন থেকে খ এর নতুন। এখন আমরা দুইটা সমাধান করলাম অলরেডি। তাহলে এটা হচ্ছে কি 5:7। দুইটা সমাধান করলে একটা হচ্ছে ত্যাগ অনুপাত, একটা হচ্ছে লাভ অনুপাত। তো লাভ অনুপাত কখন? যখন 3 জন অংশীদার থাকবে, একজন অবসর নিবে, দুইজনের আবার নতুনভাবে লাভ অনুপাতটা নির্ণয় করতে হবে। আবার 2 জন অংশীদার আছে, নতুন আরেকজনকে নিচ্ছে, তখন দুইজনের মধ্যকার যে অ্যাসেট ছিল তার অংশ কিছু ওই নতুন অংশীদারকে দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে ত্যাগ অনুপাত। এখন দেখো পরবর্তী যেটা, সেটা হচ্ছে নতুন মুনাফার অনুপাত। নতুন অনুপাত নির্ণয় করতে বললে এখানেও যদি নতুন একজন অংশীদার নেই, সেক্ষেত্রে এখানে দেখো বিতি ও চয়তি 2 জন অংশীদার, তাদের মুনাফা বন্টন হতো 3:2 অনুপাতে। তারা 7/3 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো। তাদের 3 জনের নতুন অনুপাত কত? এখানে 3 জনের অনুপাত একদম 28 নম্বরে আমরা করছি কি লাভের অনুপাত, অর্থাৎ একজন অবসর নিচে 2 জনের অনুপাত। আবার 29 নম্বরে আমরা সমাধান করছি এখানে নতুন একজন অংশীদার নিছি, 2 জনে পুরাতন অংশীদার কি পরিমাণ ত্যাগ করছে। আর এখানে 3 জন নতুন একজন অংশীদার নিছি, 3 জন মিলে লাভের অনুপাতটা কত, অর্থাৎ নতুন অনুপাত কত। নতুন অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে এর দ্বারা কাজ করতে হবে, যোগ বিয়োগ হবে না, কি হবে? এর দ্বারা কাজ করতে হবে। তাহলে একটু দেখি। তাহলে মনে করো এখানে 2 জনের যা ছিল তার থেকে 3 ভাগ করে
1 ভাগ দিয়ে দিছে কাকে? সাথীকে। তাহলে টোটাল অংশ মনে করো 1, সেখান থেকে সাথীকে 3/1 দিলে অবশ্যই থাকে 3/2। তাহলে বিতি পাবে এই যে যা আছে, মনে করো তোমার 1 অংশ আছে, এখান থেকে 3/1 সাথীকে দিয়ে দিছো, তাহলে তোমাদের আর আছে কত? 3/2। তাহলে 3/2 যেটা আছে সেটার পুরাতন যেভাবে ছিল 3:2, তাহলে 3:2কে যদি আমরা ভগ্নাংশ আকারে সাজাই 5/3 5/2, তাহলে বিতি পাবে যে এই যে অ্যাসেটটা আছে সেটার ওর পুরাতন যে অধিকারটা ছিল 5/3, তাহলে 15/6 চৈতি কত পাবে? 3/2 যেটা আছে সেটার ওর পুরাতন যে অংশটা ছিল পুরাতন অধিকার 5/2, তাহলে 15/4। তাহলে বিতি চৈতি সাথীর নতুন অনুপাত 15/6 15/4। আর একে তো আমরা কি 1 অংশ ছিল আমাদের টোটাল অ্যাসেট মনে করো 1, এখান থেকে 3/1 অংশ দিয়ে দিছি। তাহলে এখন সমহর বিশিষ্ট এই যে 15 এবং 3 এগুলোর যদি লসাগু করি আমরা 3 দ্বারা করলে 5 5 1 আর 5 দ্বারা করলে 1 1 1, তাহলে 3 5 15, কাটাকাটি করলে এখানে 5, তাহলে থাকে যে কত? 6:4 কত? 5, 6:4:5, তাহলে 6:4:5 এটাই হচ্ছে তাদের নতুন অনুপাত।